হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবার একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এই প্র্যাকটিস সেটে বাছাই করা যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেগুলি সমস্ত স্টেট লেভেল এবং সেন্ট্রাল লেভেলের কম্পিটিটিভ এক্সামে হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। ভারতের কোন রাজা প্রথম আলেকজান্ডারের বর্ষতা স্বীকার করেন? অর্থাৎ ভারতের প্রথম কোন রাজা আলেকজান্ডারের বর্ষতা স্বীকার করেছিল? অপশন বলছে ধননন্দ, নাকি অম্ভি, নাকি পুরু, নাকি কৌটিল্য। আরো একবার অপশনগুলো বলছি, ধননন্দ, অম্ভি, পুরু, নাকি কৌটিল্য। পারবি? অম্বি। তক্ষশিলার রাজা অম্বি কিন্তু আলেকজান্ডারের সর্বপ্রথম বর্ষতা স্বীকার করেছিল। আচ্ছা, আলেকজান্ডার সম্পর্কে আমরা একটু দু চার কথা জেনে নিই। যদি বলা হয় সর্বপ্রথম গ্রিক আক্রমণকারী, মানে ভারত আক্রমণ করেছে, কি হবে? আলেকজান্ডার। সর্বপ্রথম গ্রিক যিনি ভারত আক্রমণ করেছিলেন তিনি হলো আলেকজান্ডার। আচ্ছা, আলেকজান্ডার কোথাকারের রাজা ছিল? গ্রিসের ম্যাসিডোনিয়ার রাজা। কোথাকার? গ্রিসের ম্যাসিডোনিয়ার রাজা। আচ্ছা, আলেকজান্ডারের বাবার নাম অর্থাৎ পিতার নাম কি ছিল? দ্বিতীয় ফিলিপ। আলেকজান্ডারের বাবার নাম ছিল দ্বিতীয় ফিলিপ, আর মায়ের নাম ছিল অলিম্পিয়া। কি? অলিম্পিয়া। আচ্ছা, আলেকজান্ডারের শিক্ষক বা গুরু কে ছিল? অ্যারিস্টটল। তাহলে আলেকজান্ডারের গুরু কে ছিল? অ্যারিস্টটল। আচ্ছা, 327 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করে আলেকজান্ডার। তাহলে কত খ্রিস্টপূর্বাব্দে? 327 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করে, এবং সেই সময় তক্ষশিলার রাজা অম্বি বিনা যুদ্ধে, মানে যুদ্ধ না করে আলেকজান্ডারের বর্ষতা স্বীকার করে নিয়েছিল, এবং সেই হচ্ছে ভারতের মধ্যে সর্বপ্রথম রাজা যে কিনা আলেকজান্ডারের বর্ষতা স্বীকার করেছিল। তার এক বছর পর, তাহলে 327 এটা হলো 326 খ্রিস্টপূর্বাব্দে। 326 খ্রিস্টপূর্বাব্দে তোর ওই কাশ্মীরের ওখানে ঝিলাম নদী আর তোর যে চেনাব নদী রয়েছে ওই অঞ্চলটাতে পুরু রাজা পুরু রাজত্ব করত, এবং পুরুর সাথে কিন্তু তোর আলেকজান্ডারের যুদ্ধ হচ্ছে 326 খ্রিস্টপূর্বাব্দে। যে যুদ্ধটাকে বলা হয় থাকে ঝিলামের যুদ্ধ বা হিদাসপিসের যুদ্ধ। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ঝিলাম নদীর যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ বা হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়েছিল? খ্রিস্টপূর্ব 326-এ। কোথায় হয়েছিল? ঝিলাম নদীর তীরে। আচ্ছা, ওই যুদ্ধে পুরু কিন্তু হেরে গিয়েছিল, কিন্তু সে যে বীরত্বের সাথে যে হেরে যাবো বুঝতে পেরেও সে লড়াই ছেড়ে চলে যায়নি, তার জন্য কিন্তু আলেকজান্ডার যুদ্ধের পর আবার পুরু রাজ্য পুরুকে কিন্তু ফেরত দিয়ে দিয়েছিল। হলো? কেন দিয়েছিল? কারণ পুরুর বীরত্বের জন্য। হেরে যাব তবু কিন্তু সে ময়দান থেকে ভয়ে সরে যায়নি। ঠিক আছে? আচ্ছা, আলেকজান্ডার কত মাস ভারতে ছিল? মাথায় রাখবো 19 মাস ভারতে ছিল। আলেকজান্ডার কত মাস ভারতে ছিল? 19 মাস ভারতে ছিল। আচ্ছা, 326 খ্রিস্টপূর্বাব্দের পরে 325 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু আলেকজান্ডার ভারত ছেড়ে চলে যাচ্ছে পারস্যে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আলেকজান্ডার কত সালে তোর ভারত ত্যাগ করে? 325 খ্রিস্টপূর্বাব্দে। এবং 323 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে, 323 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে রক্ত আমাশয় রোগেতে কিন্তু 33 বছর বয়সে আলেকজান্ডার মারা গিয়েছিল। ঠিক আছে? তাহলে আলেকজান্ডার কত বছর বয়সে মারা গিয়েছিল? 33 বছর বয়সে মারা গিয়েছিল। আচ্ছা, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করছে তখন মগধের সিংহাসনে কোন রাজবংশ ছিল? নন্দ রাজবংশ ছিল। এবং এই নন্দ বংশের কোন রাজা ছিল তখন? ধননন্দ ছিল। তাহলে এরকম ডিরেক্টলি প্রশ্ন আসতে পারে যে আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের সিংহাসনে কোন রাজা অধিষ্ঠিত ছিল? কি হবে? ধননন্দ কিন্তু ছিল। হলো? আচ্ছা, এবার আর অপশনগুলো জেনে নি। পুরু হয়ে গেছে আমাদের, অম্বি হলো, ধননন্দ হয়েছে। এবার কৌটিল্য। কৌটিল্যর পুরো নাম কি?
বা আসল নাম চাণক্য। বিষ্ণুগুপ্ত। যেই কৌটিল্য সেই চাণক্য, সেই হচ্ছে বিষ্ণুগুপ্ত। আচ্ছা, কৌটিল্যর আসল নাম তাহলে জানলাম কি, বিষ্ণুগুপ্ত। এই যে নন্দ বংশের রাজা, শেষ রাজা এবং শ্রেষ্ঠ রাজা ছিল কে, ধননন্দ। ধননন্দকে কিন্তু পরাজয় করা এত সহজ ছিল না। চন্দ্রগুপ্ত মৌর্য এই কৌটিল্যর কূটনীতিটাকে গ্রহণ করে বা এই কৌটিল্যর জন্যই কিন্তু ধননন্দকে পরাজয় করে মগধেতে মৌর্য রাজবংশের সূচনা করেছিল। হলো, তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ধননন্দকে চন্দ্রগুপ্ত মৌর্য পরাজয় করতে বা মগধে মৌর্য রাজবংশ সুপ্রতিষ্ঠিত করতে কার সাহায্য নিয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্য? কি হবে? কৌটিল্য। যে কৌটিল্য সেই চাণক্য, সেই বিষ্ণুগুপ্ত। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে কি বলা হয়? ভারতের উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত রেখা, যেখানে হচ্ছে ভারতের সাথে চীনের বর্ডার শেয়ার করছে, ওই বর্ডারটাকে কি বলা হয়ে থাকে? অপশন বলছে র্যাডক্লিফ লাইন, নাকি ডুরান্ট লাইন, নাকি ম্যাকমোহন লাইন, নাকি 3 বিঘা করিডোর। আরো একবার বলে দিচ্ছি না, উত্তর পূর্ব ভারতের সাথে কি না, তোর এইদিকে চীন দেশের যে বর্ডারটা শেয়ার করেছে সেই বর্ডারটার নাম কি? অপশন বলছে র্যাডক্লিফ, নাকি ডুরান্ট, নাকি ম্যাকমোহন লাইন, নাকি 3 বিঘা করিডোর। কি হবে? ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন। আচ্ছা, ভারতের সাথে চীনের কিন্তু দুটো বর্ডার রয়েছে। কি কি না, একটা হচ্ছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন কোথায়? ওই ভারতের উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল বা যেটাকে বলা হয় উত্তর পূর্বের উচ্চভূমি বা পূর্বাঞ্চল যেখানে বলা হয় তাকে, সেখানে যে একবার উপরের দিকে যে রাজ্যগুলি রয়েছে চীনের সাথে বর্ডার শেয়ার করেছে, সেই সমস্ত রাজ্যের উপর যে মানে ওই রাজ্যটার যে সীমারেখাটা রয়েছে সেই সীমারেখাটাকেই বলা হয়ে থাকে কি, ম্যাকমোহন লাইন। তাহলে ম্যাকমোহন লাইন কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে রয়েছে? অরুণাচল প্রদেশ রয়েছে এবং আসাম। এই সমস্ত রাজ্যের শেষ হচ্ছে, তারপরে শুরু হয়ে যাচ্ছে চীন। এই যে সীমারেখাটা, এই সীমারেখাটাকে বলা হয়ে থাকে ম্যাকমোহন লাইন। আচ্ছা, চীনের সাথে আরেকটা লাইন রয়েছে, সেটা হচ্ছে LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। সেটা কোনখানে আছে না, ভারতের যদি ম্যাপটা দেখি সে মোরগের ঝুটুনের মতো, তোর একটা এরকম নেই, ওই যে ডান সাইডে যেটা রয়েছে ওখানটা তো আকসাই চীন রয়েছে। ওই আকসাই চীনের সাথে তোর লাদাখের যে বর্ডারটা শেয়ার করেছে সেটা হচ্ছে তোর কিন্তু LAC, অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। হলো, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোথায় রয়েছে? আকসাই চীনের সাথে লাদাখের বর্ডার যে শেয়ার করছে সেটা হচ্ছে তোর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা LAC। আর ম্যাকমোহন লাইন কোনখানে রয়েছে? ওই উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ অরুণাচল প্রদেশ, আসাম, ওই সাইডে যে চীনের সাথে বর্ডারটা শেয়ার করছে সেটা কিন্তু তোর ম্যাকমোহন লাইন। আচ্ছা, ম্যাকমোহন লাইন কত সালে টানা হয়েছিল? 1914 সালে। কত সালে? 1914 সালে কিন্তু ম্যাকমোহন লাইন টানা হয়। আচ্ছা, এরপর অপশন আছে তোর র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন কোনখানে হয়েছে? ভারত এবং পাকিস্তানের মধ্যে। ওই যে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, এই যে রেখাটা আছে না উত্তর পশ্চিম দিকে, এই রেখাটা কি বলা হয়ে থাকে? র্যাডক্লিফ লাইন। ঠিক সেরকম ওই পাকিস্তানের সাথেও দুটো রেখা রয়েছে, একটা র্যাডক্লিফ লাইন আর একটা রয়েছে LOC, লাইন অফ কন্ট্রোল। ভারত পাকিস্তানের মধ্যে রয়েছে লাইন অফ কন্ট্রোল, আর চীনের সাথে রয়েছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে অ্যাকচুয়াল কন্ট্রোলটা কার সাথে রয়েছে? আকসাই চীনের সাথে, তোর এদিকে লাদাখের। আচ্ছা, আর LOCটা কোথায় রয়েছে না, যেটা পাক অধিকৃত কাশ্মীর বা POK, পাক অকুপাইড কাশ্মীর, তার সাথে যে জম্মু কাশ্মীরের বর্ডারটা শেয়ার করছে ওইটুকু অংশ শুধুমাত্র তোর LOC বা লাইন অফ কন্ট্রোল। আর এই যে একবারে রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, এই যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে তো র্যাডক্লিফ লাইন। তাহলে এরকম ডিরেক্টলি প্রশ্ন আসতে পারে যে চারটে অপশন দিয়ে দিল, এর মধ্যে কোন রাজ্যটি র্যাডক্লিফ লাইনের বা বর্ডারের সীমান্ত অবস্থান করছে? তাহলে কি কি অপশন দিতে হবে? আনসার হবে এখানে গুজরাট হবে, রাজস্থান হবে, পাঞ্জাব হবে। এই তিনটি রাজ্য কিন্তু র্যাডক্লিফ লাইনের সাথে কিন্তু বর্ডার শেয়ার করেছে। হলো। আচ্ছা, এই র্যাডক্লিফ লাইন কত সালে টানা হয়? 1947 সালে কিন্তু র্যাডক্লিফ লাইন টানা হয়েছিল। আচ্ছা, এবার আসি ডুরান্ট লাইন। ডুরান্ট লাইন অ্যাকচুয়ালি তো পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে রয়েছে, কিন্তু প্রথম অবস্থায়
যখন পিওকেটা ভারতের ছিল তখন কিন্তু আফগানিস্তানের সাথে ভারতের বর্ডার শেয়ার করতো, এখন কিন্তু সেরকম আকারে বর্ডার শেয়ার করে না আফগানিস্তানের সাথে। তাই ডুরান্ড লাইন পাকিস্তান আফগানিস্তানের সাথেও হবে, এবং যদি সেই জায়গাতে যদি পাকিস্তান আফগানিস্তান না দিয়ে যদি দিয়ে দেয় আফগানিস্তান ভারত, তখন কিন্তু ওইটি আনসার হলো। আচ্ছা, ডুরান্ড লাইন কত সালে টানা হয়েছিল? 1893 সালে। সেই সময় ভারতের ভাইসরয় কে ছিল? লর্ড ল্যান্সডাউন। লর্ড ল্যান্সডাউনের সময়কালে তোর এই 1893 সালে ডুরান্ড লাইনটা টানা হয়েছিল হলো। আচ্ছা, এবার আসি 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোর কোন কোন দেশের মধ্যে রয়েছে? ভারত এবং বাংলাদেশ। আচ্ছা, ভারতের চারপাশে যে সমস্ত দেশগুলি রয়েছে তার মধ্যে কিন্তু সব থেকে বেশি বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করেছে। ঠিক আছে, কত? ভারতের সাথে বাংলাদেশের বর্ডার শেয়ারের দৈর্ঘ্য কত? 4096 পয়েন্ট সামথিং, ওই 4096 কিমি মাথায় রাখবো। আর যদি বলা হয় পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের বর্ডার শেয়ার কত কিমি করেছে? 2217 কিমি। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের বর্ডার শেয়ার করেছে 2217 কিমি, আর বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করেছে পুরো ইন্ডিয়াটা, সেটা হয়ে যাবে 4096 কিমি। বুঝতে পারলি সব? আচ্ছা, নেক্সট প্রশ্ন, যেসব পরমাণু পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা অসমান, যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা অসমান, তাকে বলা হয় কি বলা হয়? অপশন আইসোটোপ, নাকি আইসোবার, নাকি আইসোটোন, নাকি আইসোডায়াফার। আর একবার অপশনগুলো বলছি, আইসোটোপ, নাকি আইসোবার, নাকি আইসোটোন, নাকি আইসোডায়াফার। পারবি? আইসোটোপ। আচ্ছা, কি বলেছে? পারমাণবিক সংখ্যা সমান। আচ্ছা, কিভাবে মাথায় রাখবো? একটা ট্রিক্স দেখ। আইসোটোপের লাস্ট কি পাচ্ছি? প পাচ্ছি, আর পারমাণবিকটাও স্টার্ট হচ্ছে প দিয়ে। তার মানে মাথায় রাখবো যে সমস্ত মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান তাকে বলা হবে আইসোটোপ। পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা একই তো? হ্যাঁ। আচ্ছা, বলে দিচ্ছি, দুটো জিনিস হয়, একটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, একটা হচ্ছে ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি না? একটি পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকে সেটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। এটাও কি মাথায় রাখবো? পারমাণবিক সংখ্যা প দিয়ে, প্রোটন হচ্ছে প দিয়ে। তাহলে একটি পরমাণুর মধ্যে যে পরিমাণ প্রোটন থাকে তাদের মোটকে কি বলা হয়ে থাকে? পারমাণবিক সংখ্যা। ভর সংখ্যা কি না? পরমাণুর নিউক্লিয়াসে বা মাঝখানে কি থাকে? প্রোটন এবং নিউট্রন নিউক্লিয় বল দ্বারা যুক্ত হয়ে থাকে, একে বলা হয়ে থাকে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা কি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আচ্ছা, পারমাণবিক সংখ্যা কি না? শুধুমাত্র প্রোটন সংখ্যা। আচ্ছা, এখানে দেখতে যদি ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাকে বিয়োগ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা কি কোন সংখ্যাটা পাচ্ছি? নিউটন সংখ্যাকে পাই। এটাও ডিরেক্টলি প্রশ্ন আসতে পারে যে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাকে বিয়োগ দিলে আমরা কোন সংখ্যাটা পাই? অপশন প্রোটন, নিউটন, ইলেকট্রন, হ্যান করে দিতে পারি। কি হবে? নিউটন সংখ্যা পাই। আচ্ছা, তাহলে পারমাণবিক সংখ্যা কি, ভর সংখ্যা বিষয়টা বুঝতে পারলি। আচ্ছা, যদি পারমাণবিক সংখ্যা সমান হয় তখন তাকে বলা হবে আইসোটোপ, যদি ভর সংখ্যা সমান হয় তাকে বলা হবে আইসোবার। আচ্ছা, যদি নিউট্রন সংখ্যা সমান হয় তাকে বলা হবে আইসোটোন। ট্রন আর নিউট্রন, আইসোটোন নিউট্রন সমান। আর একটা আইসোডায়াফার, যেটা হচ্ছে কি প্রোটন এবং নিউট্রন সংখ্যা দুটোই যখন সমান হবে তখন হচ্ছে আইসোডায়াফার। উদাহরণ দিয়ে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি, আরো বুঝতে সুবিধা হবে। দেখ, আচ্ছা, আইসো কথার অর্থই কিন্তু সমান। আইসো কথার অর্থই হচ্ছে সমান। আচ্ছা, এবার বলি যে আইসোটোপটা নিয়ে একটু বলছি। আচ্ছা, দেখবি কোনো কোনো মৌলের ওপরে একটা সংখ্যা থাকে আর নিচে একটা সংখ্যা থাকে। ওপরে যে সংখ্যাগুলো থাকে তাকে বলা হয় ভর সংখ্যা। কি বলা হয়? ভর সংখ্যা। আর নিচে যে সংখ্যাগুলো থাকে তাকে বলা হয়ে থাকে পারমাণবিক সংখ্যা। যেমন কার্বন পরমাণুর, কার্বনের একটি পরমাণুকে বিশ্লেষণ করলে পাবি যে ওপরে থাকে দেখবি 14, নিচে থাকে 6। আচ্ছা, 14 উপরে যেহেতু আছে ওইটা কি? ভর সংখ্যা, আর নিচে 6টা কি? পারমাণবিক সংখ্যা। আর একটা কার্বনের পরমাণু নে, সেটাই পেয়ে যাবি C12
নিচে পাবি 6। তাহলে 12টা কি, 12টা হচ্ছে তোর ভর সংখ্যা আর নিচে 6টা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে দেখ এই মৌলের দুটি পরমাণু নিয়েছি, এই দুটো পরমাণুর মধ্যে একটার ভর সংখ্যা 14, একটার 12, তাহলে ভর সংখ্যা সমান হচ্ছে না, কিন্তু দুটোরই পারমাণবিক সংখ্যা সমান, অর্থাৎ নিচেতেও 6 রয়েছে দুটোরই, তাহলে কি পারমাণবিক সংখ্যা সমান। তাহলে বলতে পারি এই মৌলের এইটা হচ্ছে দুটো পরস্পরের আইসোটোপ। বুঝতে পারলি? আচ্ছা, এবার আইসোবারে আসি। দুটো মৌল নিই, একটা মৌল নিচ্ছি আর্গন নিচ্ছি, আর একটা মৌল নিচ্ছি তোর ক্যালসিয়াম নিচ্ছি। আর্গনের ভর সংখ্যা হচ্ছে তোর ভর সংখ্যাটা তোর 40, আর্গনের ভর সংখ্যা 40 এবং পারমাণবিক সংখ্যা কিন্তু তোর 18। পারমাণবিক সংখ্যা 18, মানে নিচে থাকবে একটা ধর আর্গন এ আর লেখা থাকবে, নিচে দেখবি লেখা থাকে 18, উপরটায় লেখা থাকে 40, তার মানে 40টা কি ভর সংখ্যা, 18টা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর ক্যালসিয়ামেরও একটা লেখা থাকে, ক্যালসিয়ামের উপর লেখা থাকবে 40, মানে 40টা কি তার ভর সংখ্যা, কিন্তু নিচে লেখা থাকে কি 20, মানে এটা পারমাণবিক সংখ্যা। তাহলে দেখ আর্গন এবং ক্যালসিয়াম এই দুটো মৌলের কি হচ্ছে ভর সংখ্যা, অর্থাৎ উপরের গুলো সমান হচ্ছে, নিচের গুলো সমান হচ্ছে, উপরে থাকে কি ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা সমান হচ্ছে মানে কি এরা দুজন পরস্পরের আইসোবার। আচ্ছা, আইসোটোন বলছি দেখ না, পটাশিয়াম কেন, পটাশিয়ামের উপরে থাকে অর্থাৎ ভর সংখ্যা কত হয় 39, আর নিচে থাকে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে তোর 19। তাহলে বিয়োগ করলে কি, আমি এইমাত্র বললাম যে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। তাহলে পটাশিয়ামের উপরে আছে 39, নিচে আছে 19, তাহলে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে কত হচ্ছে, তো 20 হচ্ছে। 39 থেকে 19 বিয়োগ করলে 20, তাহলে এটা নিউটন সংখ্যা। আর ক্যালসিয়ামেরও এইমাত্র বললাম যে ক্যালসিয়ামের উপরে থাকে 40, নিচে থাকে 20, তাহলে ভর সংখ্যা 40, পারমাণবিক সংখ্যা 20, দুটো বিয়োগ করলে কত হচ্ছে 20। দেখ দুটোরই কিন্তু নিউট্রন সংখ্যা সমান হয়ে যাচ্ছে, এরা পরস্পরের আইসোটোন। আচ্ছা, আইসোডায়াফার, আইসোডায়াফার কি না, ইউরেনিয়ামের ধর ভর সংখ্যা কত 238 মনে হয়, আর পারমাণবিক সংখ্যাটা পারমাণবিক সংখ্যা কত রে 238, পারমাণবিক সংখ্যাটা, আচ্ছা আমার এই মুহূর্তে ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যাটা মনে পড়ছে না, পরবর্তী কোনো একটা ক্লাসে বলে দেবো। তো কিছুই নয়, দেখবে ইউরেনিয়াম এবং থোরিয়াম দুটো পরস্পর যদি মৌল নিই, তাহলে তাদের দেখব প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আলাদা আলাদা করে বের করব, এবং তাদেরকে যদি বিয়োগ করি দেখবে দুটোরই মান যদি সমান আসে, তখন কিন্তু সেটা হয়ে যায় পরস্পরের আইসোডায়াফার। বুঝতে পারলি? আচ্ছা, নেক্সট প্রশ্ন, বর্ণহীন প্লাস্টিডকে বলা হয় কি, বলা হয় বর্ণহীন প্লাস্টিডকে কি বলা হয়? অপশন ক্লোরোপ্লাস্টিড, নাকি কোমোপ্লাস্টিড, নাকি লিউকোপ্লাস্টিড, নাকি কোনোটি নয়। বর্ণহীন প্লাস্টিডকে কি বলা হয়? ক্লোরোপ্লাস্টিড, কোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড, নাকি কোনোটি নয়? কি হবে? লিউকোপ্লাস্টিড। আচ্ছা, প্লাস্টিডকে কি বলা হয় থাকে? কিচেন অফ দা সেল, অর্থাৎ কোষের রান্নাঘর বলা হয়ে থাকে। আচ্ছা, প্লাস্টিডকে তিনটি ভাগে ভাগ করা যায়, কি কি? ক্লোরোপ্লাস্টিড, কোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। আচ্ছা, ক্লোরো মানে কি? সবুজ কথাটা যুক্ত আছে, যেমন ক্লোরোফিল, ক্লোরো মানে সবুজ, হ্যাঁ। তাহলে ক্লোরোপ্লাস্টিডের জন্য উদ্ভিদের সবুজ রঙের সৃষ্টি হয়, উদ্ভিদের সবুজ রং সৃষ্টিতে কিন্তু ক্লোরোফিল সাহায্য করে, ক্লোরোপ্লাস্টিড। এবং তাহলে বলতে পারি যে উদ্ভিদের সালোক সংশ্লেষের সময় কোন প্লাস্টিডটা সাহায্য করে? ক্লোরোপ্লাস্টিড সাহায্য করে। আচ্ছা, কোমোপ্লাস্টিড কি না, বিভিন্ন আদার্স সবুজ ছাড়া আদার্স কালার নির্ণয় কিন্তু সাহায্য করে। যেমন দেখবি বিভিন্ন রঙের ফুল হয়, কোনটা গোলাপি, কোনটা লাল, কোনটা হলুদ, তাহলে এটা কোন প্লাস্টিডের জন্য হয়? কোমোপ্লাস্টিডের জন্য হয়। এমনকি ফলের রং বিভিন্ন রকম হয়, এগুলো কিন্তু কোমোপ্লাস্টিডের জন্য হয়। আচ্ছা, আর একটা লিউকোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিডের সাধারণত কোনো বর্ণ থাকে না, বা এটা কি বলা হয়? বর্ণহীন প্লাস্টিড। এটা কোথায় থাকে? উদ্ভিদের মূলে থাকে। উদ্ভিদের মূলের কি কোনো কালার হয়? তাহলে উদ্ভিদের মূলে থাকে লিউকোপ্লাস্টিড। আচ্ছা, এই লিউকোপ্লাস্টিডের কাজ কি না, এই লিউকোপ্লাস্টিডের কাজ হলো প্রোটিন হোক, ফ্যাট হোক, শর্করা হোক, এই সমস্ত জাতীয় খাদ্যগুলোকে স্টোর করে রাখা বা সঞ্চয় করে রাখা হচ্ছে তোর
এই লিউকোপ্লাস্টিডের প্রধান কাজ। তাহলে ক্লোরোপ্লাস্টিডের কাজ কি? সালোক সংশ্লেষে সাহায্য করা। ক্রোমোপ্লাস্টিডে বিভিন্ন ফুল এবং ফলের যে বর্ণ নির্ধারণে ক্রোমোপ্লাস্টিড সাহায্য করে। আর লিউকোপ্লাস্টিড কি? খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। আচ্ছা, সালোক সংশ্লেষের দুটি দশা কি কি? একটি আলোক দশা আর একটি অন্ধকার দশা। আর প্লাস্টিডের মধ্যে দুটি অংশ থাকে, বলা হয়নি, একটি থাকে স্টোমা, একটি গ্রানা। তাহলে সালোক সংশ্লেষের সময় এই যে অন্ধকার দশা হয়, এটা কোথায় হয়? প্লাস্টিডের স্টোমাতে হয়। আমি বলেছিলাম পেটের মধ্যে স্টোমাক রয়েছে, তার ভেতরটা সবসময় অন্ধকার থাকে, তাই তো? তাহলে অন্ধকার দশাটা হচ্ছে স্টোমাতে হয়, আর গ্রানাতে হয়ে থাকে আলোক দশা। এরকম অনেকবার প্রশ্ন এসছে যে সালোক সংশ্লেষের অন্ধকার দশা কোথায় সংঘটিত হয়? অন্ধকার মানে কি হবে? স্টোমা। আর আলোক দশা মানে সেটা হয়ে যাবে গ্রানা। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নাম্বার ধারায় রাজ্যপালের শপথ গ্রহণের কথা বলা রয়েছে? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যপালের শপথ গ্রহণের কথা বলা হয়েছে? অপশন 155 নম্বর ধারা, 154 নম্বর ধারা, 157 নম্বর ধারা, নাকি 159 নম্বর ধারা? 54, 154, 155, 157, 159, কি হবে? 159 নাম্বার ধারায় বলা হয়েছে। আচ্ছা, এই রাজ্যপাল সম্পর্কে কি কি পরীক্ষায় প্রশ্ন আছে সব আমরা একবারে রিক্যাপ করে নিই। আচ্ছা, রাজ্যপাল 153 নম্বর আর্টিকেলে বলা হয়েছে প্রতিটি অঙ্গরাজ্যের একজন করে রাজ্যপাল থাকবে। তাহলে প্রতিটি অঙ্গরাজ্যের একজন করে রাজ্যপাল থাকবে, এটা ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় বলা হয়েছে? 153। আচ্ছা, 154 নম্বর ধারায় কি বলা হয়েছে? যে রাজ্যের যে এক্সিকিউটিভ পাওয়ার বা কার্যনির্বাহী যে ক্ষমতা, সেটা কিন্তু রাজ্যপালের হাতে থাকবে। তাহলে 153 বলছে রাজ্যপাল থাকবে, আর 154 বলা হচ্ছে স্টেটের যে এক্সিকিউটিভ পাওয়ার সেটা থাকবে কার হাতে? রাজ্যপালের হাতে। 153-54 হবে। 155 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? না তাকে নিয়োগ করবে কে? রাজ্যপালকে কি নিয়োগ করে? রাষ্ট্রপতি নিয়োগ করে। তাহলে 155 নম্বর আর্টিকেলে বলা হয়েছে রাজ্যপালকে রাষ্ট্রপতি নিয়োগ করবে, 155 বলা হয়েছে। আচ্ছা, 156 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? রাজ্যপালের কার্যকাল বা টেনিওর, টাইম পিরিয়ড কতদিন থাকবে সেটা বলা হয়েছে 156 নম্বর আর্টিকেলে। আচ্ছা, কত বছর থাকে রাজ্যপাল? 5 বছর। তো 157 কি বলা হয়েছে? রাজ্যপালের যোগ্যতা, রাজ্যপাল হতে গেলে কি কি তার এলিজিবিলিটি থাকতে হবে সেগুলো বলা হয়েছে 157 নম্বর আর্টিকেলে। আচ্ছা, রাজ্যপালের হতে গেলে কি ভারতীয় নাগরিক হতে হবে। আচ্ছা, রাজ্যপাল হতে গেলে বয়স কত লাগে? 35। আমি বলেছিলাম কি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি আর রাজ্যপাল এই তিনটে ক্যাটাগরির মানুষদের বয়স লাগে কত? 35 বছর। আচ্ছা, রাজ্যপালের থেকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে নিবি যে রাজ্যপাল যে রাজ্যের হবে তার কিন্তু সে রাজ্যে বাড়ি হওয়া চলবে না। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যিনি এখন গভর্নর রয়েছেন তার কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বাড়ি হবে না। অর্থাৎ ভিন্ন রাজ্যের লোক কিন্তু অন্য একটি রাজ্যের রাজ্যপাল হতে পারে। তার আমাদের পশ্চিমবঙ্গের এখন বর্তমান রাজ্যপাল কে আছে? সিভি আনন্দ বোস। আর নিশ্চয়ই পশ্চিমবঙ্গে তার বাড়ি কোথায়? কেরল স্টেটে। সিভি আনন্দ বোসের বাড়ি কোথায়? কেরল স্টেটে। আচ্ছা, এই রাজ্যপাল সংক্রান্ত তোর যে কথাগুলো বা এই আর্টিকেলস গুলো ভারতীয় সংবিধানে কোন পার্টে রয়েছে? 6 পার্ট বা 6ষ্ঠ অধ্যায়ে কিন্তু রাজ্যপাল সম্পর্কে বর্ণিত হয়েছে। আচ্ছা, কতটা পর্যন্ত হলেন রে? 57 পর্যন্ত হয়েছিল, তাই তো? আচ্ছা, 58 সেরকম কিছু নাই। আর 159 নম্বর আর্টিকেলে কিন্তু রাষ্ট্রপতি ওথ বা শপথ বাক্য পাঠ করানোর কথাটা কিন্তু বলা হয়েছে। আচ্ছা, রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করাবে? হাইকোর্টের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আর হাইকোর্টের প্রধান বিচারপতি কিন্তু রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাবে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার ফলে শীতকালীন বৃষ্টিপাত হয়? নিম্নলিখিত কোন অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার ফলে শীতকালীন বৃষ্টিপাত হয়? অপশন বলছে দাক্ষিণাত্যের মালভূমি, নাকি কাশ্মীর উপত্যকা, নাকি মালাবার উপকূল, নাকি সুন্দরবন? না, পশ্চিমী ঝঞ্ঝা।
তোরা গুলি পেয়েছিস, সেটা মালাবার উপকূল নয়, সেটা তোর হচ্ছে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূলে কি বছরে দুবার বৃষ্টিপাত হয়। একটা কি মৌসুমী বায়ুর আগমন যখন হচ্ছে জুন জুলাই করে, আবার যখন প্রত্যাগমন হচ্ছে শরৎ ঋতুতে, সেই সময় ওটা হচ্ছে দুবার বৃষ্টিপাত হয়। এখানে প্রশ্নটা দিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের ফলে হয়ে থাকে। না, মাথায় রাখতে হবে কাশ্মীরে দেখবি শীতকালে দেখবি এক এক সময় দেখবি নিম্নচাপ হয় না আমাদের এখানেও, হ্যাঁ, ঝিরঝির করে বৃষ্টিপাত পড়ে, রোদ আর সেরকম থাকে না, আকাশ মেঘলা থাকে, ওইটাই হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। তাহলে কি পশ্চিমবঙ্গে হয় না? মেনলি পশ্চিমবঙ্গ হয় না। বিষয়টা ভারতেরই পশ্চিম দিকে রয়েছে আরব সাগর বলছি তোর ভূমধ্য সাগর এবং কাস্পিয়ান সাগর। তাহলে ভারতের পশ্চিম দিকে কি রয়েছে? ভূমধ্য সাগর এবং কাস্পিয়ান সাগর। সেখানে ওই সময় কিন্তু একটি দুর্বল ঘূর্ণবাতের সৃষ্টি হয় এবং জেট বায়ু যে প্রবাহিত হয় পশ্চিম থেকে পূর্ব দিকে, জেট বায়ু প্রবাহিত হয় সর্পিল আকারে সাপের মতো এঁকে এঁকে প্রবাহিত হয়। সেই সময় ওই ঘূর্ণবাতটাকে কি করে না নিয়ে চলে আসছে তোর ভারতে ঢুকিয়ে দেয়, দিয়ে ভারতে গিয়ে ওই হিমালয়ে বাধাপ্রাপ্ত পাচ্ছে, দিয়ে ওখানেও শীতকালে বৃষ্টিপাত ঘটে, যেটা কি বলা হয় তাকে শীতকালীন ভারতে শীতকালীন বৃষ্টিপাত বা পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা কোথা থেকে আসছে? আনসার হবে ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগর এবং কাস্পিয়ান সাগর থেকে, অর্থাৎ পশ্চিম দিকে আসছে বলে বলে পশ্চিমী ঝঞ্ঝা বলে হচ্ছে, বুঝতে পারছি? তাহলে এটা কখন হয়? ভারতে শীতকালে হয়। এবার তোদের প্রশ্ন যাবে তাহলে পশ্চিমবঙ্গে কেন হয়? অ্যাকচুয়ালি মেনলি আসে তোর ওই হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, এই স্টেটগুলোতে কিন্তু এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের প্রভাবটা সবচেয়ে বেশি দেখা যায়। কোনো বছর যদি বেশি মাত্রায় চলে আসে তখন কিন্তু আরও সে পূর্ব দিকে যেতে যেতে তার প্রভাব কিন্তু বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এই সমস্ত স্টেটেও দেখা যায়। বুঝলো? তাহলে মেনলি পশ্চিমী ঝঞ্ঝা কোথায় দেখা যায়? কাশ্মীরি হিমালয় অঞ্চলে কিন্তু দেখা যাবে। আচ্ছা, দাক্ষিণাত্যের মালভূমি দিয়ে একটা কিছু জিকে বল। দাক্ষিণাত্যের মালভূমি বল, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলের যে তোর ডেকান প্লেট রয়েছে ওখানে কি ওই মহারাষ্ট্র এবং গুজরাট ওই সাইডে সবচেয়ে বেশি তোর তুলা চাষ হয়। ওই দাকি মালভূমি ওই লাভা গঠিত তোর মৃত্তিকাটা থেকে তৈরি হয়। আচ্ছা, আর মালাবার উপকূলে কি মোনাজাইট পাওয়া যায়, যেটা থোরিয়ামের আকরিক। আচ্ছা, সুন্দরবন কি ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, হর্নবিল উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? হর্নবিল উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? অপশন বলছে নাগাল্যান্ড, নাকি সিকিম, নাকি অন্ধ্রপ্রদেশ, নাকি অরুণাচল প্রদেশ। আর একবার অপশনগুলো বলছি, নাগাল্যান্ড, সিকিম, অন্ধ্রপ্রদেশ, নাকি অরুণাচল প্রদেশ। কি হবে? না, নাগাল্যান্ডে হর্নবিল উৎসব কিন্তু হয়ে থাকে। আচ্ছা, হর্নবিল উৎসবটা নাগাল্যান্ডে হয়ে থাকে। কোন উপজাতিরা মিলে করে? নাগা ট্রাইবরা মিলেই করে থাকে। নাগা সম্প্রদায় উপজাতির মানুষেরা কিন্তু এই হর্নবিল উৎসবটা পালন করে থাকে বা পার্টিসিপেট করে। আচ্ছা, এই হর্নবিল উৎসবকে বলা হয়ে থাকে ফেস্টিভ্যাল অফ অল ফেস্টিভ্যালস, মানে সমস্ত উৎসবের থেকে বড় উৎসব বলা হয়ে থাকে হর্নবিল উৎসবকে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বা এসএসসি তো অনেকবার প্রশ্ন এসেছে, ফেস্টিভ্যাল অফ অল ফেস্টিভ্যালস, মানে এটা পুরো ভারত নাকি? হ্যাঁ, ফেস্টিভ্যাল অফ অল ফেস্টিভ্যালস বলা হয়ে থাকে কোন উৎসবকে? কি হবে? হর্নবিল উৎসবকে, যেটা নাগাল্যান্ড স্টেটে হয় এবং নাগাল্যান্ডের নাগা সম্প্রদায়ের মানুষেরা কিন্তু এটাই অংশগ্রহণ করে। আচ্ছা, নাগাল্যান্ডের আরো একটি গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে মোয়াৎসু। কি? মোয়াৎসু। নাগাল্যান্ডে হর্নবিল হয় এবং মোয়াৎসু হয়। আচ্ছা, সিকিমে কি হয়? লুসুং হয়, লোসার হয়, বুংচুক হয়। সিকিমে কি কি? লুসুং, লোসার, বুংচুক। লুসুং, লোসার, বুংচুক এগুলো কোথায় হয়? সিকিমে কিন্তু এই সমস্ত উৎসবগুলো হয়ে থাকে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশে কি কি হয়ে থাকে? অন্ধ্রপ্রদেশে তোর ব্রহ্ম মহোৎসব হয়ে থাকে এবং খুব একটি গুরুত্বপূর্ণ উৎসব
ফ্লেমিঙ্গো উৎসব। ফ্লেমিঙ্গো উৎসব কোথায় হয়? অন্ধ্রপ্রদেশে হয়ে থাকে, ঠিক আছে। ফ্লেমিঙ্গো উৎসব অন্ধ্রপ্রদেশ, কিন্তু হর্নবিল ফেস্টিভ্যাল বা উৎসবটা হচ্ছে নাগাল্যান্ডে। আর একটা আছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে কি হয়? লুসুং হয়, সোলাং হয়, মপিন হয়, ড্রি হয়। লুসুং হয়, তারপর হচ্ছে সোলাং হয়, ড্রি হয়, মপিন হয়, এগুলো সমস্ত হয়। আচ্ছা, এই যে তোর লোসার বা লুসুং, এগুলো শুধুমাত্র সিকিম বা অরুণাচল প্রদেশে দেখা যায় না। যেহেতু একটা স্টেটের সাথে আর একটা স্টেট কাছাকাছি রয়েছে, সুতরাং কি ওই জায়গাটা, যে ট্রানজিশন জায়গাটা রয়েছে, অঞ্চলটা রয়েছে, রিজিয়নটা, ওখানে কিন্তু মিক্স কালচার দেখা যায়। সেরকমই সিকিম আর অরুণাচল প্রদেশ যেহেতু কাছাকাছি রয়েছে, এরকম কেউ বলতে পারবে না যে কোনো একটা উৎসব শুধুমাত্র সিকিমেতেই হয়, সেই উৎসবটা হতে পারে অরুণাচল প্রদেশেও হয়। কিন্তু আমরা দেখবো মেজরিটি কোথায় হয়। যেমন অন্ধ্রপ্রদেশে পোঙ্গল হয়, তামিলনাড়ুতেও পোঙ্গল হয়। কেউ বলতে পারবে না যে অন্ধ্রপ্রদেশটা ভুল, তামিলনাড়ুটা ঠিক, বা তামিলনাড়ুটা ভুল, অন্ধ্রপ্রদেশটা ঠিক। দুটো স্টেটই হয়, যেহেতু কাছাকাছি আছে, একসাথে বর্ডার শেয়ার করছে, হতেই পারে এখানে যে উপজাতি মানুষগুলো করছে সেই উপজাতি মানুষগুলো এখানেও সেই বসবাস করছে, করতেই পারে। তাহলে এগুলো হতে পারে, এটা নিয়ে ডিবেট করার কিছু নেই যে এই স্টেটে এটা হয় না, অবশ্যই হয়। আমাদের ভারতের মিশ্র সংস্কৃতি, আমাদের দেশ, আমাদের সমস্ত রাজ্যে খুব কম সংখ্যক হলেও কিন্তু সমস্ত সংস্কৃতি সমস্ত জায়গায় দেখা যায়। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন ইকোনমিক্স থেকে, রেপো রেট হলো কি না, যে হারে রাজ্য সরকারকে আরবিআই ঋণ দেয়, নাকি আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলি যে হারে আরবিআই কে ঋণ দেয়, নাকি স্বল্প মেয়াদী ক্ষেত্রে আরবিআই ব্যাংকগুলিকে যে হারে ঋণ দেয়, নাকি যে হারে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলি থেকে আরবিআই ঋণ গ্রহণ করে? পারবে? আচ্ছা, আমিও আনসারটা এখন বলছি না, আমি আগে বিষয়টা বুঝিয়ে দিই, তারপর তোরা আনসারটা দিবি। আচ্ছা, আরবিআই ব্যাংক কি না, সমস্ত ব্যাংকগুলো বা কমার্শিয়াল বা বাণিজ্যিক যে ব্যাংকগুলো রয়েছে তাদেরকে পরিচালনা করে। বাণিজ্যিক ব্যাংকগুলো কোনগুলো? এসবিআই, তারপরে পিএনবি বা পাঞ্জাব, এলাহাবাদ, কানাড়া, এইচডিএফসি, আইসিআইসি, ইয়েস ব্যাংক, কোটাক, মাহিন্দ্রা, এগুলো সব কি না বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংক। আর মেন ব্যাংক হচ্ছে কি আরবিআই। তাহলে আমি এখানে শুধুমাত্র এসবিআই এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, কিন্তু হতে পারে এসবিআই জায়গায় পিএনবি দিয়েও হতে পারে, ঠিক আছে। এসবিআই দিয়ে বলছি আমি। ধর এসবিআই ব্যাংকের হঠাৎ করে টাকার প্রয়োজন, তখন কার কাছে যাবে না আরবিআই এর কাছে যাবে। আরবিআই কে বলবে, স্যার আমাকে কিছু টাকা দিন, আমি গ্রাহকদেরকে দিতে পারছি না। তখন আরবিআই বলবে, ঠিক আছে তোমাকে আমি টাকা দিতে পারি, কিন্তু তোমাকে কিছু গ্যারান্টি হিসাবে কিছু রাখতে হবে, বা কোল্যাটারাল রাখতে হবে, বা কিছু বন্ধক রাখতে হবে। তখন কিন্তু এসবিআই কে বাধ্য কিছু একটা বন্ধক রাখতে হবে। হতে পারে কোনো সোনাটা বন্ধক রাখবে, বা গভর্নমেন্ট সিকিউরিটিটা তার কাছে দেবে, ঠিক আছে। যে কোনো একটি বন্ধক রেখে আরবিআই এর কাছ থেকে টাকা নিতে পারবে। এবং শুধুমাত্র বন্ধক দিলেই হলো না, তার জন্য আরো দুটো টার্মস এন্ড কন্ডিশন রয়েছে। কি? সেটা স্বল্প মেয়াদি, যে তুমি টাকাটা নিয়ে যাচ্ছ 10 বছর 20 বছর পর দেবে এরকম করলে হবে না। স্বল্প মেয়াদি, 1 বছরের মধ্যে আমাকে টাকাটা পেমেন্ট দিতে হবে, এই একটা কন্ডিশন হলো। আর একটা কি না, তোর আমাকে একটা ইন্টারেস্ট দিতে হবে বা সুদ দিতে হবে। আরবিআই এই তিনটে তাকে বললো যে ঠিক আছে তুমি নিচ্ছ নাও, আমাকে কিছু গ্যারান্টার দাও। 2 নাম্বার হচ্ছে বেশি দিন রাখা চলবে না, স্বল্প মেয়াদি। আর 3 নাম্বার হচ্ছে আমাকে কিছু সুদ দাও, ইন্টারেস্ট দাও। যদি এসবিআই এই তিনটে যে ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে, তাহলে কিন্তু আরবিআই এসবিআই কে লোন দেবে, আর এসবিআই তবে আমাদের হাতে টাকাগুলো পৌঁছাতে পারবে, ঠিক আছে। এই যে রেটটা, যে রেটে আরবিআই এসবিআই কে টাকা ধার দিচ্ছে, সেটা হচ্ছে রেপো রেট। ধর 100 টাকাতে বললো আরবিআই, বললো ঠিক আছে তোমাকে আমি 100 টাকা দিচ্ছি, আমাকে তুমি সুদে আসলে 108 টাকা ফেরত দেবে। মানে কত পার্সেন্ট? 8%। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 8%। তাহলে আরবিআই এসবিআই কে 8% সুদে 100 টাকা ধার দিচ্ছে, বা কিছু টাকা ধার দিচ্ছে। এই যে 8% টাকাটাকে বলা হচ্ছে রেপো রেট। আচ্ছা, এবার প্রশ্ন, রেপো রেট কেন নামটা হলো? আর তো নাম হতে পারতো, রেপো কেন দিল? রেপোর ফুল ফর্ম হচ্ছে রিপারচেজ অপারেশন। কি? রিপারচেজ অপারেশন। পারচেজ মানে কি? ক্রয় করা। এটার সাথে কি বিষয়টা আছে
ধর এই যে এসবিআই সোনাটা, অ্যাকচুয়ালি সোনাটা তার নিজের সোনা, তো সে আরবিআই এর কাছে বন্ধক দিয়ে টাকাটা নিল, তাহলে যখন টাকাটা শোধ দিয়ে দেবে তখন আবার সোনাটাকে নেবে, তাহলে কি এক প্রকার এসবিআই এরই সোনা, আবার কিন্তু তাকে আবার রিপারচেস করতে হলো না, নতুন করে আবার কিনতে হলো না। এর জন্যই একে বলা হয় থাকে রেপো রেট। আচ্ছা, রেপো রেট কেন দরকার লাস্টে বলছি। রেপো রেটের ঠিক অপোজিট হচ্ছে রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেট কি না, রেপো রেটে বলা হয়েছিল যে আরবিআই এর কাছ থেকে এসবিআই টাকাটা ধার নেবে, এখানে হচ্ছে কি আরবিআই নেবে টাকা এসবিআই এর কাছ থেকে। এবার প্রশ্ন রাখতে পারে আরবিআই টাকার গাছ, টাকা নিয়ে বসে আছে, তার কি দরকার টাকা ধার নিতে? তার টাকা ধার তাকে নিতে হবে, নইলে বাজারে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়ে যাবে। কিভাবে হচ্ছে না, একই কন্ডিশন, এসবিআই এর কাছে আরবিআই গেল যে স্যার আমাকে টাকা আমার দরকার, আমাকে কিছু ধার দিন। এসবিআই তখন সেই ক্রাইটেরিয়া গুলো তার কাছে খাড়া করবে, ঠিক আছে তোমাকে কিন্তু বেশি দিনের জন্য দিতে পারবো না, স্বল্প মেয়াদী টাকা ধার দেবো, মানে কিছুদিনের মধ্যে আমাকে দিয়ে দিতে হবে, 1 বছরের মধ্যে। তোমাকেও কিছু বন্ধক রাখতে হবে, আমার বেলায় তুমি বন্ধক রাখা করাইছিল, তোমাকে কিছু বন্ধক রাখতে হবে, সে বন্ধক রাখবে। আর কি তোমাকেও সুদ দিতে হবে, তবে তুমি আমার থেকে বড়, আমার থেকে আমি তোমার কাছে সুযোগ সুবিধা পাই, তুমি আমাকে 8% সুদ দিয়েছিলে, তোমাকে 8% তুমি কম দাও, তোমাকে সুদের একটু কম দিতে হবে, বুঝতে পারলি? এই তিনটে যখনই স্যাটিসফাই হয়ে যাবে তখন এসবিআই আরবিআই কে লোন দেবে, বুঝতে পারলি? তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে সর্বদা রেপো রেট রিভার্স রেপো রেটের থেকে কম হবে না বেশি হবে? বেশি হবে, সর্বদা বেশি হবে, কারণ এসবিআই এর কাছে আরবিআই যখন লোন নিতে আসবে 8% নেবে, তার থেকে কম হবে, সেটা হচ্ছে রিভার্স রেপো রেট, বুঝতে পারলি? তাহলে রেপো রেট কিন্তু সর্বদা রিভার্স রেপো রেট থেকে বেশি হবে। আচ্ছা, এবার বিষয়টা বলি যে রেপো রেট বা রিভার্স রেপো রেট কেন ইকোনমিক্সে দরকার বা আরবিআই কেন করছে। আগে একটা ভিডিও বলেছি যে মুদ্রাস্ফীতি কি, বাজারে যখন কোনো একটা জিনিসের উৎপাদন কমে যাবে, বাজারে যখন প্রচুর টাকা হয়ে যাবে, টাকা হয়ে গেলে মানুষ তো নিজেকে রাজা ভাবে, 2 টাকার জিনিসটাও সে 10 টাকা দিয়ে কিনতে চায়, তাই তো? তাহলে রেপো রেট কি, ধর রেপো রেট মানে আরবিআই এসবিআই কে বললো তুমি 100 টাকায় 8 টাকা আমাকে দাও, হঠাৎ করে 8 টাকায় তাহলে এসবিআই কে দিচ্ছিল, এসবিআই সাধারণ মানুষকে 10% রেটে সেই টাকাটা দিয়ে দিচ্ছিল, ঠিক আছে? মানে তবু সে এসবিআই মাঝের লোক হয়ে কিন্তু 2% লাভ করে দিচ্ছিল। হঠাৎ করে আরবিআই বললো না আমি আগের বার তোমাকে 8% দিয়েছি রেটে, এবারে দিতে পারবো না, তোমাকে এবারে 12% রেটে দিতে হবে। মানে কি রেপো রেটটা কি করে দিল, বাড়িয়ে দিল। তাহলে 12% যদি আরবিআই এসবিআই কে টাকাটা দেয়, তাহলে নিশ্চয়ই এসবিআই জনতার হাতে নিশ্চয়ই 15 থেকে 20% রেট বাড়িয়ে দেবে, তাই তো? তাহলে যখনই বাড়িয়ে দেবে, তুই ধর 10% রেটে 2 লাখ টাকা ব্যাংক থেকে ধার করছিস, যখন 20% রেট দিয়ে দেবে তুই কি 2 লাখ টাকা ধার করবি? তাহলে কি মানুষ হাতে টাকাটা পরিমাণ কমে যাবে না? আর মানুষের টাকা পরিমাণ কমে গেলে কি হয়ে যাবে, বাজারে টাকা ছড়াছড়ি বন্ধ হয়ে যাবে, দ্রব্যটার যেটা দাম সেটাই অরিজিনাল দামটা থাকবে। তাহলে রেপো রেট বৃদ্ধি পেলে কি হচ্ছে, তোর ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কিন্তু হ্রাস পায়। তাহলে দুটোর মধ্যে সম্পর্ক ব্যস্তনাপাতিক। আর রিভার্স রেপো রেটটা কি না, এসবিআই এর কাছে যে গচ্ছিত টাকাটা রয়েছে সেটা কে নিচ্ছে, আরবিআই নিয়ে নিচ্ছে। যদি আরবিআই তার কাছে টাকাটা না নিত, তাহলে নিশ্চয়ই এসবিআই ওই টাকাটা আরো অন্য কোনো রামসাম যদুমতিকে আবার ইন্টারেস্টেড লোন দিয়ে দিত, তাহলে আলটিমেটলি টাকাটা তো বাজারে হিসেবে আবার ছড়িয়ে যাচ্ছে। আলটিমেটলি মুদ্রাস্ফীতি কমাতে গেলে বাজারে বেশি পরিমাণ টাকা কিন্তু ছড়িয়ে থাকা চলবে না, বুঝতে পারলি? তাহলে রেপো রেট হোক বা রিভার্স রেপো রেট হোক, এগুলো কিন্তু মুদ্রাস্ফীতিকে কিন্তু কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে। আগের ভিডিওতে আমরা বলেছি সিআরআর, এসএলআর এগুলো কিভাবে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করে। আজকে হলো কি রেপো রেট, এর পরেতে এমএসএফ বা ব্যাংক রেট কি ওগুলো নিয়ে আলোচনা করে দেবো, বুঝতে পারলি তো? তাহলে অপশনটা কি বুঝতে পারছিস, একটাই অপশন আছে স্বল্প মেয়াদী ক্ষেত্রে আরবিআই যখন বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেবে, সেটা হচ্ছে রেপো রেট। তাহলে আনসার হয়ে যাবে সি অপশন, হলো? আচ্ছা, বুঝতে পারলি তো সবাই? আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতের প্রাচীনতম ফুটবল কাপ বা ট্রফি কোনটি? ভারতের প্রাচীনতম ফুটবল কাপ বা ট্রফি কোনটি? অপশন ডুরান্ট কাপ, নাকি সন্তোষ ট্রফি, নাকি সুব্রত কাপ, নাকি বন্দর নায়ক ট্রফি? ডুরান্ট কাপ বা ডুরান্ট ট্রফি হচ্ছে ভারতের সর্বপ্রাচীন ফুটবল টুর্নামেন্ট। এমনকি শুধু ভারত নয়, সমগ্র এশিয়ার কিন্তু সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট হচ্ছে ডুরান্ট কাপ।
আচ্ছা, ডুরান্ড কাপ কত সালে স্টার্ট হয়েছিল খেলাটা? মাথায় রাখবে 1888। এক লিখে 3টে 8 পর করে বসে দিবি। 1888 সালে কিন্তু সর্বপ্রথম ডুরান্ড কাপ হয়েছিল। আচ্ছা, কোথায় হয়েছিল? সিমলাতে। কোথায়? সিমলাতে কিন্তু সর্বপ্রথম ডুরান্ড কাপ হয়েছিল। আচ্ছা, 2024 সালে ডুরান্ড কাপ কে জয়লাভ করেছে? কোন দল? না না, ওটা 23-এ মোহনবাগান জিতেছিল। 24-এ কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড ক্লাব জিতেছে, আর মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু হেরে গেছিল ফাইনালেতে। 23-এ মোহনবাগান জিতেছে, 24-এ কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড, এবং সর্বপ্রথম ওই মোহনবাগানকে হারিয়ে জিতলো এই নর্থ ইস্ট ইউনাইটেড। এবং দেখতে গেলে কিন্তু সবচেয়ে বেশি ডুরান্ড কাপ সম্ভবত মোহনবাগান সব থেকে বেশি পেয়েছে ডুরান্ড কাপ। আচ্ছা, তাহলে ফুটবলের সাথে আরো টপিকগুলো কি কি আছে? সন্তোষ ট্রফি, সুব্রত ট্রফি, তারপরে হচ্ছে তোর বন্দনা নায়ক ট্রফি, কলম্বো ট্রফি, ফিফা ট্রফি, তারপরে কি জুলেরিমে ট্রফি, আইএফএ শিল্ড, তাই তো? এগুলো সব কিন্তু তোর ফুটবলের সাথে কিন্তু যুক্ত। আচ্ছা, ক্রিকেটের সবচেয়ে প্রাচীনতম ট্রফি কোনটি? রঞ্জি ট্রফি, যেটা 1934-35 ওই টাইম পিরিয়ডে কিন্তু সর্বপ্রথম হয়েছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন, যেটি হোমওয়ার্ক থাকছে, তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে আনসারটি জানাবে। প্রশ্নটি হলো, সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? অপশন পৃথিবী, নাকি শুক্র, নাকি বুধ, নাকি ইউরেনাস? আরো একবার অপশনগুলো বলছি, পৃথিবী, শুক্র, বুধ, নাকি ইউরেনাস? আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের প্রশ্ন এবং আজকের আলোচনা কেমন ছিল কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা প্রস্তুতি তথা এই প্রস্তুতি চ্যানেলের মধ্যে থেকো।